বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পড়াবো। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শিক্ষার্থীরা, ডিগ্রি প্রথম বর্ষে তোমাদের আমি বিভিন্ন টপিকস অনুযায়ী বিভিন্ন প্রশ্ন এতদিন ধরিয়ে পড়িয়েছি। আজকেও সেরকম একটি টপিকস। তাহলে যে টপিকসটি আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে গুপ্ত ঘাতক সম্প্রদায়। তোমাদের মনে আছে আমি যখন নিজামুল মুলক পড়িয়েছিলাম, উজির নিজামুল মুলকের মৃত্যুর পিছনে দায়ী ছিল এই গুপ্তঘাতক সম্প্রদায়। সেই গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে আমরা জানব। গুপ্তঘাতক সম্প্রদায়ে এই টপিক থেকে যে প্রশ্নটি হবে সেটা লিখে দিচ্ছি। গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থান ও পতন আলোচনা করো। গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থান ও পতন আলোচনা করব। প্রশ্নটি লিখে নিয়েছো নিশ্চয়। আবার দেখাচ্ছি, গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থান ও পতন আলোচনা করো। গুপ্তঘাতক সম্প্রদায়ের ছিল পারস্যের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করেছিল। এই সম্প্রদায় ছিল উগ্র ও চরমপন্থী। আব্বাসীয় রাজত্বের শেষের দিকে তাদের উত্থান ঘটে। উত্থানটা কখন ঘটে? সেলজুক রাজবংশেরও আব্বাসীয় রাজবংশের শেষের দিকে এবং সেলজুক রাজবংশের নিজামুল মুলক যখন মালিক শাহ ক্ষমতায় আসলেন সেই সময়ে এই গুপ্তঘাতক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তারা তাদের উগ্র ও চরমপন্থী কার্যকলাপ দ্বারা সর্বত্র তাসের রাজত্ব কায়েম করে, বিশৃঙ্খলা ও অশান্তিও সৃষ্টি করে। এই গুপ্তঘাতক সম্প্রদায় লুটতরাজ, অপহরণ, ছিনতাই ইত্যাদি কার্যকলাপ দ্বারা তারা সর্বত্র আতঙ্ক সৃষ্টি করত। তারা তো লুটতরাজ করছে, এছাড়াও অপহরণ, ছিনতাই দ্বারাও সব জায়গায় একটি আতঙ্ক তৈরি করেছিল। আব্বাসীয় ও মঙ্গল উভয় জাতির সার্বিক কল্যাণ ও উন্নয়নের পথে তারা ছিল বিরাট হুমকি। এই গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থানটা কিভাবে হলো আমরা দেখি। সুলতান মালিক শাহের রাজত্বের শেষ ভাগে নিকৃষ্ট গুপ্তঘাতক সম্প্রদায়ের আবির্ভাব ইসলামের ইতিহাসে একটি বিষাদময় ঘটনা। এ সম্প্রদায় ছিল উগ্র ও চরমপন্থী। নিম্নে আমরা গুপ্তঘাতক সম্প্রদায়ের ইতিহাস আলোচনা করব। এই গুপ্তঘাতক সম্প্রদায়ের আলোচনায় প্রথম যে পয়েন্টটি আমাদের আসে সেটা হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বার পরিচয়। আমরা
এটি একটি পয়েন্ট আকারে দেখব। গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বার পরিচয়। গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বার পরিচয়। গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থানের প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বার পরিচয়। গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভব ঘটে হাসান বিন সাব্বা কর্তৃক। তার পিতা কুফা থেকে কুম নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন। এখানেই হাসান 11 শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন। তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। মাত্র 17 বছর বয়সে তিনি গণিত, জ্যোতির্বিদ্যা, জাদুবিদ্যা প্রভৃতি শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। পারস্যের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তনের লক্ষ্যে হাসান বিন সাব্বা গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভাবন করেন। এই হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বার পরিচয়। এরপরে আমরা দেখব প্রাদেশিক গভর্নরের পদ লাভ। এই হাসান বিন সাব্বার পরিচয়ের তার বিষয়ে কিছু পয়েন্ট আমরা দেখব। তার মধ্যে হাসান বিন সাব্বার প্রাদেশিক গভর্নরের পদ লাভ। প্রাদেশিক গভর্নরের পদ লাভ। গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাব্বা সেলজুক উজির নিজামুল মুলকের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিজামুল মুলক সুলতান আরসালানের উজির পদ লাভ করলে তিনি তার বন্ধু হাসান বিন সাব্বাকে প্রাদেশিক গভর্নরের পদে নিয়োগ দান করেন। তাহলে হাসান বিন সাব্বার আমরা আরেকটি পরিচয় পাচ্ছি, প্রাদেশিক গভর্নরের পদ। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে দ্বন্দ্বের সূচনা। দেখব আমরা যে দ্বন্দ্ব শুরু হচ্ছে কিভাবে। দ্বন্দ্বের সূচনা। দ্বন্দ্বের সূচনায় যেটা বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাসান বিন সাব্বা প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন, কিন্তু কিছুদিন পরেই ক্ষমতার মোহ তাকে পেয়ে বসেন। তিনি উজির হওয়ার অভিলাষ ব্যক্ত করেন। ইতোমধ্যে সুলতান মালিক শাহের দরবারে হাসান নিজামুল মুলক কর্তৃক অপমানিত হলে নিজাম ও হাসানের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ লাভ করে। এই যে উজির হিসেবে যে নিজামুল মুলক ছিলেন, ঠিক সেই নিজামুল মুলকের সাথে হাসান বিন সাব্বার প্রাদেশিক গভর্নরের পদটি পেয়ে সে সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি তখন নিজামুল মুলকের উজির পদটি নেওয়ার জন্য মনে মনে ইচ্ছা পোষণ করলেন এবং এই ইচ্ছা থেকে তাদের দুই ঘনিষ্ঠ বন্ধু
ঘনিষ্ঠ শত্রুতে, বন্ধুরা খুব শত্রুতে পরিণত হলো এবং তারা একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এরপরে হাসান বিন সাব্বা কি করলেন? সন্ত্রাসবাদী মতবাদ গ্রহণ করলেন। এটাও তার জীবনের একটি অধ্যায়, সেই হিসেবে আমরা লিখতে পারি একটি পয়েন্ট, সন্ত্রাসবাদী মতবাদ গ্রহণ। সন্ত্রাসবাদী মতবাদ গ্রহণ। সন্ত্রাসবাদী মতবাদ গ্রহণ। নিজামুল মুলক কর্তৃক অপমানিত হয়ে হাসান বিন সাব্বা সুলতানের দরবার ত্যাগ করেন এবং এর প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে সন্ত্রাসবাদী ইসমাইলি মতবাদ গ্রহণ করেন। নিজামুল মুলকের সাথে হাসান বিন সাব্বার যখন দ্বন্দ্ব শুরু হয় তখন তিনি সুলতানের দরবার ত্যাগ করেন। এই সুলতানের দরবার ত্যাগ করে তিনি কি করলেন? প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে ইসমাইলি মতবাদ গ্রহণ করেন। তার তীক্ষ্ণ মেধা, বীরত্বসূচক চেতনা ও সাংগঠনিক দক্ষতা দেখে আজারবাইজানের প্রধান ফাতেমি প্রচারক শায়খ আহমেদ বিন আব্দুল মালিক তাকে কায়রো গমনের পরামর্শ দেন। এরপরে হাসান বিন সাব্বার কায়রো গমন। সন্ত্রাসবাদী মতবাদ গ্রহণ করেন ইসমাইলও। এরপরে তাকে কায়রোতে যাওয়ার পরামর্শ দেওয়া হলো এবং এখন যে পয়েন্ট হলো হাসান বিন সাব্বার কায়রো গমন। হাসান বিন সাব্বার কায়রো গমন। হাসান বিন সাব্বা প্রধান ফাতিমি প্রচারকের পরামর্শে 1078 খ্রিস্টাব্দে কায়রো গমন করেন। কত খ্রিস্টাব্দে? 1078 খ্রিস্টাব্দে কায়রো গমন করেন। সেখানে ফাতিমীয় খলিফা মুস্তানসিরের প্রধান প্রচারক আবু দাউদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভ্যর্থনা জানান। ফাতিমীয় খিলাফত কিন্তু কায়রোতে এদিকে চলছিল যখন আব্বাসীয় খিলাফত বাগদাদে ছিল। আবু দাউদ আর গণ্যমান্যরা তাকে অভ্যর্থনা জানান। সেখানে তিনি দীর্ঘ 18 মাস অবস্থান করলেও খলিফা মুস্তানসিরের দর্শন লাভে বঞ্চিত হন এবং বাধ্য হয়ে তিনি কায়রো ত্যাগ করেন। কায়রো থেকে বহিষ্কৃত হয়ে তিনি ইস্পাহান গমন করেন। হাসান বিন সাব্বা কায়রো অবস্থানকালে সেখানে ফাতেমীয় খলিফা মুস্তানসিরের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে জ্যেষ্ঠ পুত্র মনোনয়ন নিয়ে আমির ওমরাগণ 2 দলে বিভক্ত হয়ে পড়েন। ইমাম জাফর সাদিকের শিক্ষা অনুসারে এবং ইসমাইলি আইন অনুসারে খলিফার জ্যেষ্ঠ পুত্র মনোনয়ন পাওয়ার দাবি দেন। খলিফা মুস্তানসিরও জ্যেষ্ঠ পুত্র নিজারকে মনোনীত করেন, কিন্তু মন্ত্রী বদর জামালি ও তার সমর্থকগণ কনিষ্ঠ পুত্র মুস্তালির সমর্থক ছিলেন। হাসান বিন সাব্বাও নিজারকেই সমর্থন করেন। বদর জামালি হাসান বিন সাব্বার গতিবিধি প্রতি সন্দিহান হয়ে তাকে কায়রো থেকে বহিষ্কার করেন। কায়রো থেকে বহিষ্কৃত হয়ে তিনি 472 হিজরিতে জাহাজ যোগে আলেকজান্দ্রিয়াতে
থেকে যাত্রা করেন এবং 473 হিজরিতে তিনি ইস্পাহান পৌঁছান এবং ইসমাইলদের মধ্যে নিজারের পক্ষে প্রচারণা শুরু করেন। এবার নিজারিয়া প্রচারণা অংশগ্রহণ, আরেকটি পয়েন্ট আমরা দেখব, নিজারিয়া প্রচারণায় অংশগ্রহণ। শিক্ষার্থীরা, তোমরা যদি এই পয়েন্টগুলো প্রত্যেকটি পুরো ভিডিওটি দেখে এক একটি পয়েন্ট লিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধাও হবে। নিজারিয়া প্রচারণায় অংশগ্রহণ যেটা বলবো সেটা হচ্ছে 1084 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা মুস্তানসির মৃত্যুবরণ করলে তার জ্যেষ্ঠ পুত্র নিজার খলিফা নিযুক্ত হন। এ সময় গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা হাসান বিন সাব্বা নিজারের নামে প্রচারণা চালাতে থাকেন, যা পরবর্তীকালে নিজারিয়া প্রচারণা হিসেবে পরিচিতি লাভ করে। এখান থেকে পারস্যে বাতেনি প্রচারণা নবরূপ লাভ করে, যা দাওয়াত আল জাদিদা বা নব প্রচারণা হিসেবে পরিচিত। কি হিসেবে পরিচিত? দাওয়াত আল জাদিদা, আর এটাই হচ্ছে নবপ্রচারণা হিসেবে পরিচিত। এরপরে যে পয়েন্টটি আমরা দেখব সেটা হচ্ছে প্রচারক দল গঠন। 7 নম্বর যে পয়েন্টটি দেখছি সেটা হচ্ছে প্রচারক দল গঠন। হাসান বিন সাব্বা তার জিজ্ঞাংশ চরিতার্থ করার জন্য একটি শক্তিশালী প্রচারক দল গঠন করেন। মর্যাদা ও দায়িত্বর দিক থেকে এদেরকে 6টি শ্রেণীতে ভাগ করা হয়। কি করা হচ্ছে? 6টি শ্রেণীতে ভাগ করা হলো এবং এই 6টি শ্রেণীর 6টি নাম আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিব। প্রচারক দল গঠনে যে 6টি শ্রেণীর কথা বলছি সেই 6টি শ্রেণীর প্রচারক দল গঠনের 6টি, নতুন কোনো পয়েন্ট না, প্রচারক দল গঠনের 6টি শ্রেণী। 6টি শ্রেণীর প্রথম যে ভাগটি ছিল সেটা হচ্ছে শায়ক আল জাবাল। কি বলছি? শায়ক আল জাবাল প্রচারক শ্রেণী। একটি প্রচারক যে দল গঠন, সেই দল গঠনের প্রথম যে শ্রেণীটি সেটি হচ্ছে শায়ক আল জাবাল। এই শায়ক আল জাবাল হচ্ছেন তিনি প্রধান প্রচারক বা পর্বত প্রভু এবং তিনি আলামুত পার্বত্য দুর্গে অবস্থান করতেন। শায়ক আল জাবাল। এরপরে হচ্ছে দাই আল কিবরা। দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে দাই আল কিবরা। শায়ক আল জাবাল। এরপরে আসলো হচ্ছে দাই আল কিবরা। দাই আল কিবরা হচ্ছে তিনি শায়ক আল জাবালের অধীনস্থ হিসেবে জেলার দায়িত্ব পালন করেন। মানে শায়ক আল জাবালের পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে দাই আল কিবরা। এরপরে হচ্ছে দাই বা সাধারণ প্রচারক।
দায় আর দায় বা সাধারণ প্রচারক, তিনি প্রধান প্রচারকের দাওয়াত নিয়ে জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার কার্যক্রম চালান। তার 3 নম্বর শ্রেণী হচ্ছে দায় বা সাধারণ প্রচারক। দায় আর কিবরা হচ্ছে প্রধান প্রচারক, আর দায় বা সাধারণ প্রচারক। সাধারণ প্রচারক প্রধান প্রচারকের নিকট থেকে তথ্য নিয়ে জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করত, প্রচার কার্যক্রম পরিচালনা করত। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে রফিক বা সহযোগী। তিনি সাধারণ প্রচারকের সহযোগী হিসেবে কাজ করতেন। এরপরের পয়েন্টটি কি? রফিক বা সহযোগী। রফিক বা সহযোগী, তিনি প্রচারকের সহযোগী হিসেবে কাজ করতেন। এরপরে হচ্ছে লাসিক বা অনুসারী, তারা রফিকদের সাথে ঘুরে বেড়াতেন। লাসিক বা অনুসারী। লাসিক বা অনুসারী। আর সর্বশেষ যে শ্রেণীটি, সেটা হচ্ছে ফিদায় বা আত্মোৎসর্গকারী। ফিদায় বা আত্মোৎসর্গকারী। তাহলে আমরা কয়টি দেখলাম? এক হচ্ছে দেখলাম শায়ক আল জাবাল, 2 নম্বর দেখলাম দায় আল কিবরা, দায় বা সাধারণ প্রচারক, ঘ নম্বরটা হচ্ছে রফিক বা সহযোগী, তারপরে হচ্ছে লাসিক বা অনুসারী, ফিদায় বা আত্মোৎসর্গকারী। এই প্রচারক দলটি 6টি শ্রেণীতে ভাগ করে তৈরি করা হলো এবং গুপ্তঘাতকদের প্রশিক্ষণ দান। এটা হচ্ছে গুপ্তঘাতকদের সম্প্রদায়ের উত্থানটা কিভাবে ঘটেছিল সেই সম্পর্কে কিন্তু আমরা জানছি। এটা এখন হচ্ছে গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রশিক্ষণ দান, তাদেরকে কিভাবে দক্ষ করে তোলা হতো সেটার একটি পয়েন্ট আমরা দেখব। গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রশিক্ষণ দান। গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রশিক্ষণ দান। হাসান বিন সাব্বা পার্বত্য যুবকদের নিয়ে একটি গুপ্তঘাতক সম্প্রদায় গঠন করে তাদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। তিনি এই সম্প্রদায়কে বিভিন্ন দিক থেকে প্রশিক্ষিত করে তোলেন, যেমন অস্ত্র চালানো, ছদ্মবেশ ধারণ করা, সকল শ্রেণীর লোকের সাথে চলাফেরা করার যোগ্যতা ইত্যাদি। সকল শ্রেণীর লোকের সাথে কিন্তু চলাফেরা করার একটি যোগ্যতা অর্জন করতেই হয় মানুষের, কারণ এক এক শ্রেণীর মন মানসিকতা এক এক রকম, এক এক শ্রেণী এক একভাবে কাজকর্ম পরিচালনা, তাদের সাথে সব মিশতে পারার একটা যোগ্যতা মানুষকে তৈরি করতে হয়। এছাড়াও প্রাচ্য ও পাশ্চাত্য ভাষা, ইহুদি, খ্রিস্টান, সুন্নি, মুসলমান ও ধর্মযাজকের আচার অনুষ্ঠান, অভিজ্ঞতা প্রভৃতি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মানে সব দিক থেকে তাদেরকে বিশেষ দক্ষতা অর্জন করানোর ব্যবস্থা করা হয়। এরপরে উত্থানের যে আরেকটি পয়েন্ট আসছে সেটা হচ্ছে দলভুক্তকরণ।
দলভুক্তকরণ। হাসান বিন সাব্বা 1090 খ্রিস্টাব্দে কাজনের উত্তর পশ্চিমে পর্বতের উপর অবস্থিত আলামত দুর্গ অধিকার করেন। তিনি মিশরের ফাতিমীয় খলিফাদের শিষ্যত্ব গ্রহণ করে প্রাচ্যে ফাতিমীয় খলিফাগণের প্রতিনিধি নিযুক্ত হয়ে ইসমাইলি মতবাদ প্রচার শুরু করেন। তাছাড়া আলামত দুর্গে অবস্থান করে সাধারণ লোকদের ইসমাইলীয় মতবাদ প্রচারের মাধ্যমে তাদের দলভুক্ত করার চেষ্টা করেন। নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য সমস্ত রাজদরবারকে বিপর্যস্ত করা এবং সমাজে ত্রাস সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্য। তারা হত্যা, লুণ্ঠন, শিশু অপহরণ দ্বারা সমাজে ব্যাপক ত্রাসের সূচনা করেন। এছাড়া বিষ প্রয়োগ ও তরবারির সাহায্যে তারা সেলজুক বংশের বহু লোককে হত্যা করে। গুপ্তঘাতক সংগঠন প্রতিষ্ঠা এর পরবর্তী পয়েন্ট। গুপ্তঘাতক সংগঠন প্রতিষ্ঠা। হাসান বিন সাব্বা তার জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য 1090 খ্রিস্টাব্দে ফিদায় বা গুপ্তঘাতক সম্প্রদায় নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। কি নামে? ফিদায় বা গুপ্তঘাতক নামে। এর কার্যক্রম পরিচালনার জন্য তিনি সমুদ্রের উপরিভাগ থেকে 10,200 ফুট উঁচু আলামুত পর্বতে ঘাঁটি স্থাপন করেন। কত ফুট উঁচুতে? 10,200 ফুট উঁচু পর্বতে। এই ঘাঁটিকে ঈগলের বাসা বলা হয়। গুপ্তঘাতক সম্প্রদায় লুটতরাজ, লুণ্ঠন ও নৃশংস হত্যা দ্বারা এমনভাবে সুরক্ষিত দুর্গে অবস্থান করে যে 1256 খ্রিস্টাব্দে হালাকু খান ব্যতীত অন্য কেউই তাদেরকে ধ্বংস করার কথা চিন্তাও করতে পারে এবং অন্য কারো দ্বারা তাদের ধ্বংস সম্ভবপরও হয়নি। এই গুপ্তঘাতক সম্প্রদায় 21 বছর সগৌরবে রাজত্ব করে। কত বছর? 21 বছর। এরপরে গুপ্তঘাতক সম্প্রদায়ের যে সংগঠন প্রতিষ্ঠা হলো, এখন হচ্ছে রাজ্য সম্প্রসারণ। রাজ্য সম্প্রসারণ। আলামুত পর্বত শিখরে দুর্গ স্থাপনের পরে গুপ্তঘাতক সম্প্রদায় শক্তিশালী ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে ওঠে। তাদের আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পায় এবং তারা সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা গ্রহণ করেন। এ সময় তারা ইয়াজদ, কিরমান, তাবারিস্তান, দামাগান, কাজাবিন প্রভৃতি অঞ্চলে নিজেদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন। এছাড়া তারা শাহজিদ, গিরদিকুহ ও কিলায়াতন নাদির প্রভৃতি দুর্গ হস্তগত করেন। গুপ্তঘাতক সম্প্রদায়ের কয়েকটি উল্লেখযোগ্য হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানব। আলামুত দুর্গে অবস্থান করে গুপ্তঘাতক সম্প্রদায় দুর্দমনীয় হয়ে ওঠে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় সেলজুক আমিরদের হত্যা করে। যেমন তারা 1091 খ্রিস্টাব্দে উজির নিজামুল মুলককে 1000
1107 খ্রিস্টাব্দে নিজামুল মুলকের পুত্র ফখরুল মুলকে, 1130 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা আল আমিরকে, সভাসদ জাওহারকে 1139 ও 40 খ্রিস্টাব্দে নির্মমভাবে হত্যা করা হয়। এভাবে তারা ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালায়। এই গুপ্তঘাতক সম্প্রদায়ের হত্যাযজ্ঞগুলো চালানোর পরে এখন আমরা এভাবেই গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থান ও কর্মকাণ্ডগুলো পরিচালিত হতে থাকছি। তো এখন আমরা গুপ্তঘাতক সম্প্রদায়ের পতন সম্পর্কে জানি। সব কিছুরই যেমন উত্থান থাকে পতনও থাকে, ঠিক সেরকম গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থানটা যেমনভাবে হয়েছিল ঠিক সেরকম পতনটাও ঘটেছিল। গুপ্তঘাতক সম্প্রদায় নৃশংস ও চরমপন্থী কার্যকলাপ দ্বারা সমসাময়িককালে সর্বত্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এই গুপ্তঘাতক সম্প্রদায়ের পতনের বিবরণ আলোচনা করছি। মঙ্গল আক্রমণ। মঙ্গল নেতা হালাকু খান গুপ্তঘাতক সম্প্রদায়ের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাদের উপর আক্রমণ পরিচালনা করেন। 1256 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হালাকু খান শিয়া মতাবলম্বী উগ্র ও চরমপন্থী গুপ্তঘাতক সম্প্রদায়ের পতনের নিমিত্তে এ অভিযান পরিচালনা করেন। গুপ্তঘাতকরা মঙ্গল সাম্রাজ্যে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করলে হালাকু খান যুদ্ধ অভিযানে বাধ্য হন। হালাকু খান অসীম সাহসিকতা ও বীরত্বের সাথে আক্রমণ পরিচালনা করে গুপ্তঘাতকদের 40টি দুর্গ দখল করেন। এরপর তিনি তাদের প্রধান দুটি ঘাঁটি আলামুত ও লানবাসে অবরোধ করে এদের পতন ঘটান। মঙ্গলরা গুপ্তঘাতক সম্প্রদায় নির্মূল অভিযানে অসংখ্য নরনারী ও শিশুদের নির্বিচারে হত্যা করে। তাদের আক্রমণে গুপ্তঘাতক সাম্রাজ্যের সর্বত্র ত্রাসের সৃষ্টি হয়। তাদের ধ্বংসযজ্ঞের হাত থেকে গুপ্তঘাতক সম্প্রদায়ের মূল্যবান ও বিখ্যাত গ্রন্থঘাটটি ঐতিহাসিক আতামালিক জুয়াইনের কারণে রক্ষা পায়। মঙ্গল নেতা হালাকু খান গুপ্তঘাতকদের উপর আক্রমণ চালিয়ে সাইফুল জাবাল ও তার দরবারের সভাসদদের নিষ্ঠুরভাবে হত্যা করেন। হালাকু খান শুধু গুপ্তঘাতকদের উপর অভিযান চালিয়ে ক্ষান্ত হননি, তিনি ধন সম্পদ লুণ্ঠন পূর্বক তাদেরকে সর্বশান্ত করেন। এভাবেই মঙ্গল নেতা হালাকু খানের হাতে গুপ্তঘাতক সম্প্রদায়ের পতন ঘটে। এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে হিংস্র গুপ্তঘাতক সম্প্রদায় সেলজুক সাম্রাজ্যের রক্তের হোলি খেলায় মেতে যে বীভৎসতার আশ্রয় নেয় তা শুধু মধ্যপ্রাচ্যের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এক লোমহর্ষক অধ্যায়ের সংযোজন হয়। তারা খুন, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ ও অপহরণের মাধ্যমে মুসলিম সমাজে ভীতির সঞ্চার করে, জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। সৌভাগ্যবশত মঙ্গল মামলুক আক্রমণে এই বিপজ্জনক ও ভয়াবহ সম্প্রদায়ের বিলুপ্তির মধ্য দিয়ে ইসলাম সমাজ, অন্যথায় ইসলামের ইতিহাসে হয়তোবা ভিন্নভাবে কিছু রচিত হতো। তাহলে শিক্ষার্থীরা, আজকের মতো আমার এই পাঠটি গুপ্তঘাতক সম্প্রদায়ের উত্থান ও পতন তোমরা মনোযোগী সহকারে দেখবা এবং পয়েন্টগুলো পড়ে তোমরা নিজেরা উপকৃত হবে এবং আশা করছি পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।